লাস্ট লেকচারে আমরা রিকোয়ারমেন্টস অফ গুড ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে মেথড অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জানব। তো মেথডস অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে আমার ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্কটা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে ইন ডিফারেন্ট টোপোগ্রাফিক্যাল কন্ডিশন, লোকাল কন্ডিশন, ইভেন ওয়াটার সোর্সের লোকেশন। মানে কোন লোকেশন থেকে বা কোন সোর্স থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করব, সেটা কি আমি যে এরিয়াতে ডিস্ট্রিবিউট করব তাতে হায়ার এলিভেশন আছে নাকি লোয়ার এলিভেশন আছে, আমার এরিয়াটা কি হিলি এরিয়া না রকি টাইপের এরিয়া, আমার এরিয়াটা কি ফ্ল্যাট এরিয়া নাকি উঁচু নিচু এরিয়া। তো এইসবের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ডিফারেন্টলি দেখা যেতে পারে। একটা হলো গ্র্যাভিটি সিস্টেম, একটা হলো ডিরেক্ট পাম্প আর ডিরেক্ট প্রেশার সিস্টেম, আর একটা পাম্পিং উইথ স্টোরেজ রিজার্ভার সিস্টেম। তো ডিরেক্ট মানে গ্র্যাভিটি সিস্টেমটা কি, গ্র্যাভিটি সিস্টেমে আমার যে ডিস্ট্রিবিউশন এরিয়া আছে, তোমরা এই পাশে দেখো ডান পাশের ছবিতে আমার যে একটা টাউন আছে, সেই টাউনে ডিফারেন্ট বিল্ডিং আছে। আমার কথা হলো এই ডিফারেন্ট বিল্ডিং এর যে টপ হাইট যেটা আছে সেখানেও আমাকে কি করতে হবে, পাইপলাইনের মাধ্যমে ওয়াটারটাকে পৌঁছায় দিতে হবে। দেখা গেছে যে এই যে এরিয়াতে আমি ওয়াটার ডিস্ট্রিবিউট করব তার চেয়ে এলিভেটেড লোকেশনে আমার সোর্সটা আছে। দেখো সোর্সটা এর চেয়ে হায়ার এলিভেশনে আছে। এখন এই সোর্স থেকে পাম্পিং এর মাধ্যমে ট্রিট করে আমরা একটা ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে ওয়াটারটাকে ট্রান্সমিট করি। এখন হায়ার এলিভেশনে থাকা ওয়াটারটা কোনো একটা পাইপের সাথে কানেক্ট করে যদি আমি হাউস টু হাউস কানেকশন দেই, তখন দেখা যাবে গ্র্যাভিটি ফ্লোতে আমার প্রেশার ওয়াটারটা কি করবে পাইপের মধ্যে দিয়ে এবং বিভিন্ন হাউসে পৌঁছায় যাবে, বিভিন্ন হাউসে কি হয়ে যাবে, পৌঁছায় যাবে। এখন এই গ্র্যাভিটি ফ্লোর কারণে ওয়াটার যখন হাই এলিভেশন থেকে লোয়ার এলিভেশন থেকে আসে তখন সে কি করে, হেড গেইন করে বা প্রেশার গেইন করে। সেই প্রেশারটা, তো এই গ্র্যাভিটেশনাল ডিরেকশনে ওয়াটার ফ্লোর কারণে যে প্রেশারটা তৈরি হয় সেই প্রেশারটাই আমার বিল্ডিং গুলোতে সাপ্লাইড হয়। এখন সেই প্রেশারে আমার বিল্ডিং এর যত হাইটে পানিটা উঠতে পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য এই গ্র্যাভিটি সিস্টেম যখন আমি অ্যাডপ্ট করতেছি তখন আমরা গ্র্যাভিটির ভার্চুটাকে কাজে লাগায়ে আমাদের বিল্ডিং এর জন্য অ্যাডুকুয়েট প্রেশার পাইপের মধ্যে কি করতেছি, ইনডিউস করতেছি। তো এখানে খেয়াল রাখতে হবে যে কোনো একটা এরিয়াতে যদি এই গ্র্যাভিটি সিস্টেম থাকে তখন আমাদের জানতে হবে যে আমার এই গ্র্যাভিটির কারণে হাই এলিভেশন থেকে ওয়াটার আসলে আমার পাইপলাইনে কতটুকু প্রেশার জেনারেট হয়, সেই প্রেশার জেনারেট হইলে সেই প্রেশারটা আমার কত হাইট পর্যন্ত উঠতে পারে, এর উপর ডিপেন্ড করে আমি সেই এরিয়ার জন্য বিল্ডিং এর হাইটের লিমিটেশন দিয়ে দিব। মানে বলে দিব এই ওয়াটারটা 40 ফিট পর্যন্ত উঠতে পারে, এতটুকু প্রেশার থাকে যে পাইপলাইন থেকে পাইপলাইনের শেষ মাথায় কি পাবো আমরা, 40 ফিট পর্যন্ত উচ্চতাতে ওঠার মতো প্রেশার পাবো। তখন আমি কি বলবো, ওই টাউনের জন্য ওই এরিয়ার জন্য বিল্ডিং এর হাইট আমরা সর্বোচ্চ 40 রেস্ট্রিক্ট করে দেব। না হলে কি হবে, আমার ট্যাঙ্ক থেকে বা বলো সোর্স থেকে ওয়াটারটা আসলে আমার কনজিউমাররা 40 ফিটের উপরে যারা থাকবে, বিল্ডিং এর হাইট ধরো 5 তলায় যারা থাকবে 50 ফিটের দিকে, তারা কিন্তু কি পাবে না, পানি পাবে না। তো বলতেছে এটা হলো মোস্ট রিলায়েবল সিস্টেম, এটা হলো কি আমাদের মোস্ট ইকোনমিক্যাল অ্যান্ড রিলায়েবল সিস্টেম। তো কিন্তু এখানে বিষয়টা হয়ে গেল, আমার সোর্সে পানি যদি না থাকে তাহলে কিন্তু আমার বিল্ডিংটা পানি পাবে না। আবার এই হাইটটা অবশ্যই মেনটেন থাকতে হবে, বিল্ডিং চাইলেই তুমি কি করতে পারবে না, এই সোর্স থেকে বেশি হাইটের বানাইতে পারবা না। তো এখানেও পাইপলাইনের মধ্যে যে ওয়াটারটা যে পাস করে সেই পাসেজের কারণে, ফিটিংসের কারণে, ভালভের কারণে, বেন্ডের কারণে আমার পাইপে কিছুটা লস ঘটে। তাহলে এই হাইটের জন্য যে হেডটা ইন্ট্রোডিউসড হয় সেই হেডটার একটা অংশ চলে যায় লসে, আর একটা অংশ হয়ে যায় কি আমার বিল্ডিং এ প্রেসার হিসেবে, যে প্রেসারের কারণে বিল্ডিং এর একটা সার্টেন হাইট পর্যন্ত ওয়াটার উঠতে পারে। এরপর হলো ডিরেক্ট পাম্পিং বা ডিরেক্ট প্রেসার সিস্টেম। এই সিস্টেমটা হয়ে গেল কি মোটামুটি ফ্ল্যাট এরিয়া যেসব কন্ডিশনে আছে, যে এরিয়াগুলোতে উঁচু নিচু নয়, ওয়াটার সোর্সটা আমার সার্ভিস এরিয়ার তুলনায় হাই এলিভেশনে নাই, সেই সব জায়গায় আমরা এটা অ্যাডপ্ট করতে পারি। এখানে কি করা হয়, সোর্স থেকে ওয়াটারটাকে কি করা হয়, ইনটেক পাম্পের মাধ্যমে পাম্প করে সেটাকে ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানো হয় এবং ট্রিট করার পর একটা ক্লিয়ার ওয়াটার কোনো একটা রিজার্ভারে জমায় রাখা হয়। এরপর আরেকটা পাম্প হাউস সে কি করে, সেই ক্লিয়ার ওয়াটারটাকে প্রেশারাইজড করে, মানে হাইলি প্রেশারাইজড করে। মানে এখানে ইম্পর্টেন্ট কাজ হলো পাম্পের,
পাম্প ওয়াটারটাকে প্রেসারাইজ করে আমার এই ডিস্ট্রিবিউশন পাইপলাইনের মধ্যে কি করে দেয়, পৌঁছায় দেয়। তো এই পাম্প আমাকে ওয়াটারের যে প্রেসারটাকে ইন্ট্রোডিউস করতেছে সেই প্রেসারে আমার ওয়াটারটা কি করবে, কনজিউমারের কাছে যাবে। তো পাম্প কি করতেছে, পানির মধ্যে প্রেসার ইন্ডিউস করতেছে, সেই প্রেসারটাই পানিটা কে পাবে, কনজিউমাররা পাবে। এখন এই পাম্প আমার যতটুকু হেড দিবে সেই হেডে লসের পর পাইপের মধ্যে দিয়ে হেড লসের পর যে প্রেসারটা থাকবে, রেসিডুয়াল প্রেসার থাকবে, সেই রেসিডুয়াল প্রেসারে আমাদের কনজিউমাররা পানিটা পাবে। সেই প্রেসারে তার বিল্ডিং এর কত তলা পর্যন্ত উঠতেছে সেটা তার দেখার বিষয়। ঠিক আছে, তো এই সিস্টেমটা আবার এতটা রিলায়েবল না, কারণ আমার যদি পাম্পিং হাউসের পাম্পিং মানে যেটা বুস্টিং এর কাজ করতেছে যে পাম্পটা, সেই পাম্পটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, যদি এনার্জি ফেইলারের কারণে বন্ধ থাকে কিছুক্ষণ, তখন কিন্তু আর আমার কনজিউমাররা কি পাবে না, কোনো ধরনের পানি পাবে না। তো এই ডিরেক্ট পাম্পিং সিস্টেমটা আমাদের খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু পাম্পিং উইথ স্টোরেজ রিজার্ভার সিস্টেম মোস্ট কমনলি ইউজ হয়। সেখানে কি করা হয়, সোর্স থেকে ওয়াটারটাকে কি করা হয়, ট্রিট করে একটা এলিভেটেড ওয়াটার ট্যাঙ্কে রাখা হয়। এলিভেটেড শুধুমাত্র গ্রাউন্ডে থাকা স্টোরেজ ট্যাঙ্কে না, ট্রিটেড ওয়াটারটাকে একটা উঁচু পানির ট্যাঙ্কে পানিটাকে রাখা হয়। এই পানির ট্যাঙ্কে পানিটা উঠানো হয় কিভাবে, এই পাম্প হাউসের মাধ্যমে পাম্পিং করে ওয়াটারটাকে হায়ার রিজার্ভারে রাখা হয়। এরপরে এই হায়ার রিজার্ভার থেকে পাইপলাইনের কানেকশন থাকে আমাদের হাউস টু হাউস। এতে কি হয়ে যাচ্ছে, এতে কি হচ্ছে যে আমরা পাম্পিং করে ট্যাঙ্কটাকে ভরায় রাখতেছি, এরপর ট্যাঙ্ক থেকে ওয়াটারটা গ্রাভিটি ফ্লোতে কি করতেছে, আমাদের কনজিউমারের কাছে পৌঁছায় যাচ্ছে। এখন ট্যাঙ্কটা যত বেশি হাইটে থাকবে, তো এই পাইপলাইনে তত বেশি, ট্যাঙ্কটা যত হাইটে থাকবে আমার এই পাইপলাইনে, ডিস্ট্রিবিউশন পাইপলাইনে তত বেশি কি থাকবে, প্রেসার থাকবে। তো আমার টাউনে আমার বিল্ডিং সর্বোচ্চ কত তলার হইতে পারে তার উপর ডিপেন্ড করে, বা আমার টাউনে আমি সর্বোচ্চ কত তলা পর্যন্ত কত প্রেসারে পানি দিব তার উপর ডিপেন্ড করে আমাদের স্টোরেজ রিজার্ভারের হাইটটাকে কি করা হয়, সিলেক্ট করা হয়। তো এটাই সবচেয়ে মোটামুটি মানে কি বলে রিলায়েবল সোর্স, কারণ আমি পাম্পটাকে একটা রেটেড ক্যাপাসিটিতে কি করতে পারি, অপারেট করতে পারি। মানে ধরো প্রতি মিনিটে সে 1000 লিটার করে পানি পাম্প করে ট্যাঙ্কে পৌঁছায় দিবে। এখন তোমার ডিমান্ড কি হইতে পারে, প্রতি 1000 লিটার করে দিচ্ছে প্রতি মিনিটে, এবং ট্যাঙ্ক থেকেও পানিটা কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। যখন কিনা বের হয়ে যাচ্ছে তখন আমার হাউস টু হাউসের হয়তো বা পুরো টাউনের একটা ডিমান্ড আছে, সেখানে দেখলে ডিমান্ড হলো 900 লিটার পার মিনিট। মানে তুমি পাম্প চালাচ্ছ 1000 মিটার 1000 লিটার পার মিনিট, কিন্তু পানি বের হয়ে যাচ্ছে তোমার 900 লিটার পার মিনিট। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে 100 লিটার করে পানি আমার ট্যাঙ্কের মধ্যে অবশ্যই কি থাকতেছে, স্টোর হয়ে থাকতেছে, ঠিক না? এখন এই স্টোর হয়ে থাকতেছে, আবার যদি দেখো হঠাৎ করে তোমার এরিয়ার ডিমান্ড বেড়ে গেল, মানে পাম্প হাউস ট্যাঙ্কে পানি দিচ্ছে 1000 লিটার পার মিনিট, কিন্তু তোমার ডিমান্ড হয়ে গেল কত, 1100 লিটার পার মিনিট। তো তোমার সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি, তখন কিন্তু কি হবে, আসলে স্টোরেজ রিজার্ভার তোমাকে সার্ভিস দিচ্ছে না, তোমার পাম্পটা কি করতেছে, স্টোরেজ রিজার্ভারে পানি দিচ্ছে, সেই পানিটা আবার কন্টিনিউয়াসলি বের হয়ে যাচ্ছে। তখন পাম্পটার আমরা রেট চেঞ্জ না করলেও, পাম্প ওই 1000 লিটার পার মিনিট আকারে যদি আমি পাম্পটাকে অপারেট করতে থাকি, তারপরও আমার কি হচ্ছে, আমার কনজিউমারের কাছে কি পানির অপ্রতুলতা দেখা দিবে না। তো এই স্টোরেজ রিজার্ভার সম্পর্কে বলা যায় এটা ছিল একটা ইফিশিয়েন্ট আর ইকোনমিক্যাল অপারেশন, কারণ স্টোরেজ রিজার্ভারে যে পানিটি স্টোর থাকে, কিছু না কিছু পানি অলওয়েজ এই স্টোরেজ রিজার্ভারে স্টোর থাকে। তো ফায়ার ফাইটিং যখন হয়, যখন কিনা আগুন ধরে, তখন এডিশনাল যে ওয়াটারটা প্রয়োজন, আমরা কি করতে পারি, এই ট্যাঙ্ক থেকে এই পানিটাকে কি করতে পারি, কালেক্ট করে নিতে পারি। তো এই স্টোরেজ রিজার্ভার সম্পর্কে যদি আমরা স্পেশালি একটু জানার চেষ্টা করি, বলতেছে এই সার্ভিস রিজার্ভার্স, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন রিজার্ভার বা এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক, এই তিন নামে বলতে পারি, এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক, ডিস্ট্রিবিউশন রিজার্ভার, সার্ভিস রিজার্ভার এক্সেট্রা। বলতেছে এই ডিস্ট্রিবিউশন রিজার্ভারকে অলসো কল সার্ভিস রিজার্ভার্স আর দ্য স্টোরেজ রিজার্ভার্স which store the treated water for supplying water during emergencies and also to help in absorbing the hourly fluctuations in a normal water demand. তো এটা হলো কি একটা এলিভেটেড লোকেশনে থাকা একটা ওয়াটার ট্যাঙ্ক, যে কিনা ট্রিটেড ওয়াটার, অবিশুদ্ধ পানি না, ট্রিটমেন্টের পর
ট্রিটেড ওয়াটারটাকে স্টোর করে রাখে। এই স্টোর করে রাখার কারণে কি হচ্ছে, সে এলিভেশনে থাকার কারণে ওয়াটারটার মধ্যে প্রেশার ইনডিউস করতেছে। অ্যাট দ্য সেম টাইম স্টোরেজ রিজার্ভারে স্টোরড ওয়াটারটা এমার্জেন্সির সময় আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো এর একটা মেজর ফাংশন হলো আওয়ারলি ফ্লাকচুয়েশন অফ দ্য ডিমান্ড। আওয়ারলি ফ্লাকচুয়েশন অফ দ্য ডিমান্ড বলতে কি বোঝাচ্ছে, আমাদের দিনের মধ্যে 24 ঘন্টায় কিন্তু ওয়াটারের ডিমান্ড সেম থাকে না। তোমরা দেখবা রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমার সিটিতে, আমার শহরে ওয়াটারের ডিমান্ড কি থাকে, তুলনামূলকভাবে কি থাকে, কম থাকে, নাই বললেই চলে। কিন্তু আবার সকাল 7টা থেকে সকাল 10টা বা 11টা পর্যন্ত কিন্তু প্রচুর পানি ব্যবহার হয় শহরে, হাউস হোল্ড, রান্না বান্না সব কাজেই। তো সেই সময় আমার ওয়াটারের ডিমান্ড বাড়ে। আবার ধরো দুপুরবেলা আবার একটা ডিমান্ড বাড়ে, আবার সন্ধ্যার আগ পর্যন্ত ওয়াটারের ডিমান্ড থাকে না, আবার সন্ধ্যা থেকে রাত 10টা বা 11টা পর্যন্ত আবার ওয়াটার ডিমান্ড থাকে। তাহলে আমার থ্রু আউট দ্য ডে আমার ওয়াটার ডিমান্ডটা সেম থাকে না। তো এই ফ্লাকচুয়েশনটাকে কভার করে নেয় আমার ডিস্ট্রিবিউশন রিজার্ভার। কিভাবে করে নেয়, ধরো আমার পাম্প কিন্তু 24 ঘন্টা চলবে না, আমার পাম্প হয়তো বা দিনের মধ্যে মাত্র 10 ঘন্টা চলবে। পাম্প যখন কিনা দিনের মধ্যে 10 ঘন্টা চলবে, 10 ঘন্টা চলবে কখন, জেনারেলি যখন পিক টাইম থাকবে, ঠিক না, পিক টাইমে পাম্প চলবে, পানি আমার ট্যাঙ্কে যাবে। অ্যাট দ্য সেম টাইম ট্যাঙ্ক থেকে পানিটাও আবার কি করবে, কনজিউমারের কাছে পৌঁছায় যাচ্ছে। মানে পাম্প দিয়ে পানি ঢুকতেছে ট্যাঙ্কে এবং ট্যাঙ্ক থেকে পানি বের হয়ে যাচ্ছে। এরপর 10 ঘন্টা চলার পর পাম্প যখন বন্ধ হয়ে যাবে, যখন পাম্প বন্ধ হয়ে যাবে তখন কি হচ্ছে, তখন কিন্তু আমার শহরে ওয়াটারের কি থাকবে, ডিমান্ড থাকবে। কিন্তু আমার ট্যাঙ্কে তো আমি পানি জমায়ে রাখছি, পাম্প যখন বন্ধ করছি তখন তো পাম্প আমার কি ছিল, ভরাই ছিল। তো আমার জিরো ডিমান্ড আওয়ার বা ডিমান্ড যখন কম, তুমি রাতের বেলা ধরো সকাল রাত 10টায় একবার পাম্প চালায় তুমি ট্যাঙ্কটাকে ভরায় ফেলছো। এখন রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত পানি তো ব্যবহার নাই, তাহলে আসলে কি হয়ে থাকলো, ওই ট্যাঙ্কের পানিটা কি হয়ে গেল, স্টোর হয়ে থাকলো। এই স্টোরড ওয়াটারটা আবার সকালবেলা যে অতিরিক্ত ডিমান্ড চলে আসতেছে, সকালবেলা আমি পাম্প চালু করে 1000 লিটার প্রতি মিনিটে পানি দিচ্ছি, কিন্তু আমার ডিমান্ড হয়তো বা 1500 লিটার প্রতি মিনিট। তো এই 500 মিটারের যে ঘাটতি থেকে গেল, সেই ঘাটতিটা পূরণ করবে কি, ট্যাঙ্কের মধ্যে জমে থাকা পানিটা। তো বলতেছে এই আওয়ারলি যে ফ্লাকচুয়েশন বা ডিমান্ডের যে ফ্লাকচুয়েশন, সেই ফ্লাকচুয়েশনটাকে কি করে, অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করা মানে কি, প্রবলেমটাকে সর্ট আউট করে। তো পাম্প চালাচ্ছ 1000 লিটার পার মিনিটে, কিন্তু তোমার ডিমান্ড 1500 লিটার পার মিনিট। তো অতিরিক্ত ডিমান্ডটা ফুলফিল কে করতেছে, স্টোরেজ রিজার্ভারে জমে থাকা পানিটা। তো এটাই বলতেছে যে আওয়ারলি যে ফ্লাকচুয়েশন আছে অ্যান্ড নর্মাল যে ওয়াটার ডিমান্ড আছে, এটাকে অ্যাবজর্ব করে নেয় ওয়াটার ডিস্ট্রিবিউশন রিজার্ভার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যে কথাটা বললাম এটা খেয়াল রাখো। এখন ফাংশন অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন রিজার্ভার একই কথা, টু অ্যাবজর্ব দ্য আওয়ারলি ভেরিয়েশন ইন ডিমান্ড, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, টু মেইনটেইন কনস্ট্যান্ট প্রেসার ইন দ্য ডিস্ট্রিবিউশন মেইন। তো এটা আবার মজার বিষয় যে আমার পানিটা আসে কোথায় থেকে, অলওয়েজ ট্যাঙ্ক থেকে, তাই না, এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক। তো এলিভেটেড ওয়াটার ট্যাঙ্কের হাইট তো ফিক্সড বা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হাইট থেকে যে প্রেসারটা আসবে সেই প্রেসারটাও কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ, তাই না। তো তোমার এখন ওয়াটার ডিমান্ড আওয়ার যখন আর নন ডিমান্ড আওয়ার, সেটা দুপুর 12টায় বলো বা সকাল 10টায় বলো, সবটা সময়ই তোমার হাউস হোল্ডে ওয়াটারের প্রেসার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কারণ আমার এলিভেটেড ওয়াটার ট্যাঙ্কটা কি একটা কনস্ট্যান্ট হাইটে আসে। তো বলতেছে তারপরে আবার ফাংশন আছে, একটা ফাংশন, সেই ফাংশনটা হলো ওয়াটার স্টোরড ক্যান বি সাপ্লাইড ডিউরিং এমার্জেন্সি। তো আমার ট্যাঙ্কে তো কিছু না কিছু পানি স্টোর থাকে, অনেক সময় হয় কি ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি থাকে, মানে পাম্প বেশি পানি দিচ্ছে কিন্তু আমার ডিমান্ডটা কম, তখন পানিটা কি হয়ে যায়, ট্যাঙ্কের মধ্যে স্টোর হয়ে যায়। তো এই স্টোরড ওয়াটারটা আমরা কি এমার্জেন্সির সময়, যেরকম আগুন ধরে গেল কোনো একটা এরিয়াতে, তখন এই পানিটাকে ফায়ার হাইড্রেন্টে দিয়ে আমরা এই পানিটাকে কালেক্ট করে নিতে পারি। তো একটা এই স্টোরেজ রিজার্ভারের লোকেশনটা কোথায় হবে বা হাইটটা কিরকম হবে, তো লোকেশন বলতে বোঝাচ্ছে এই ট্যাঙ্কের লোকেশনটা হইতে হবে যে আমি সাপ্লাইং এরিয়ার মোটামুটি সেন্টার অফ ডিমান্ডে থাকতে হবে, সেন্টার অফ ডিমান্ড। তাহলে তুমি বুঝতে পারো সেন্টার অফ ডিমান্ড কাকে বলা হচ্ছে। তুমি যদি মতিঝিল এরিয়ার জন্য এই ডিস্ট্রিবিউশন রিজার্ভারটা বানাও, তাহলে মতিঝিলের প্রাণকেন্দ্রে কোনো একটা লোকেশনে রাখতে হবে, যাতে সেখান থেকে সেন্টার থেকে চারপাশে পানিটা ইকুয়াল ডিস্টেন্সে ছড়ায় যেতে পারে। এরপর কোন লেভেলে ট্যাঙ্কটা রাখবো, এই ট্যাঙ্কের লেভেলটা ডিপেন্ড করতেছে যে আমার ডিস্ট্রিবিউশন পাইপে, মানে যে পাইপের মাধ্যমে আমার হাউস হোল্ডে
বা পয়েন্ট অফ কনজাম্পশনে বা কনজিউমারের কাছে পানি পৌঁছাবে, কনজিউমারের কতটুকু ওয়াটার ডিমান্ড মানে কতটুকু পানি প্রয়োজন এবং কত প্রেসারে পানি প্রয়োজন, এই প্রেসার এবং ডিমান্ড আর অ্যাডুকুয়েট এই প্রেসার মেনটেন করার জন্য আমার ট্যাঙ্ক কত উচ্চতাতে রাখতে হইতে পারে সেটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে ট্যাঙ্কের হাইটটাকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। মানে আমার কনজিউমারের যে প্রেসার প্রয়োজন সেই প্রেসার মেনটেন করতে গেলে আমার ট্যাঙ্কে যত হাইটে রাখতে হবে সেই হাইটে আমরা ট্যাঙ্কে রাখবো। তো এই রিজার্ভারগুলো কিরকম টাইপের হতে পারে, আমি ডান পাশে একটা ছবি দিয়েছি, এরকম হতে পারে যে একটা আরসিসির ট্যাঙ্ক থাকবে এবং সেটা আরসিসির স্টেজিং এর উপর থাকবে, মানে একটা আরসিসির পিলার বলো পিয়ার বলো এরকম একটা স্টেজ থাকবে, সেই স্টেজের উপর আমার আরসিসিরই ট্যাঙ্ক থাকতে পারে বা আরসিসি ট্যাঙ্ক অর স্টিল কেসিং। তো ট্যাঙ্ক হইতে পারে আরসিসি কিন্তু এই কেসিং গুলো স্টিলের হইতে পারে। তারপরে ট্যাঙ্ক হবে স্টিলের এবং ব্রিক টাওয়ার। তো অনেক জায়গা আছে ছোট ছোট এরিয়াতে দেখবা, ছোট একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমার ট্যাঙ্কের পরিমাণ সাইজটাও ছোট প্রয়োজন, আমার বেশি হাইটেও রাখতে হয় না, তখন আমরা কি ব্রিক দিয়ে ওয়াল তৈরি করি বা ব্রিক দিয়ে টাওয়ার তৈরি করি, সেই টাওয়ারের উপর স্টিলের ট্যাঙ্ক আমরা ব্যবহার করতে পারি। এছাড়া মানে অ্যাডভান্স লেভেলের যে কনক্রিট আছে, যেরকম প্রি-স্ট্রেসড কনক্রিট আছে, সেটা প্রি-স্ট্রেসড কনক্রিট দিয়েও আমরা করতে পারি। অ্যাট দ্য সেম টাইম প্রি-স্ট্রেস স্টিল ট্যাঙ্ক হতে পারে, সেটা কিনা স্টিল কেস স্টেজিং এর উপরে থাকতে পারে। তো একটা স্টোরেজ রিজার্ভারের কি কি অ্যাক্সেসরিজ থাকে, একটা থাকে ইনলেট পাইপ। তো এটা হলো ইনলেট পাইপ, যে ইনলেট পাইপ দিয়ে কি হয়, পাম্পের মাধ্যমে ট্রিটেড ওয়াটারটাকে আমাদের ট্যাঙ্কে উঠানো হয়। ওভারফ্লো পাইপ, ওভারফ্লো পাইপ হলো এই পাইপটা কি হলো, ট্যাঙ্কের আমরা কি করি একবার টপ পর্যন্ত তো ট্যাঙ্কটাকে ভরাই না, একটা সার্টেন গভীরতা ফাঁকা রাখি। তো বলতেছে আমি আমার ট্যাঙ্কের সর্বোচ্চ কত হাইট পর্যন্ত পানি জমায় রাখবো, ট্যাঙ্কের মধ্যে কত ডেপথে রাখবো, তারপরে যদি পানি বেশি আসে সেই পানিটা আমরা বের করে দেওয়ার জন্য একটা ওভারফ্লো পাইপ থাকে। ক্লিনিং প্রভিশন, এটা ট্যাঙ্কের বটমে থাকে, ট্যাঙ্কের বটমে, যে এই পানির সাথে হয়তো বা কোনো কারণে ময়লা জমে নিচে কি হয়ে যেতে পারে, সেডিমেন্টেড হয়ে যেতে পারে, ময়লাটা জমে থাকতে পারে। তো আমাকে এই ময়লাটা টাইম টু টাইম পরিষ্কার করতে হবে, মানে ট্যাঙ্কটাকে একবারে ফাঁকা করে হঠাৎ করে কিছুদিন পর পর আমি সব পানিটাকে কি করে দেই, বের করে দেই। এর কারণে কি হবে, ট্যাঙ্কটা আমার পরিষ্কার থাকবে। ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ওয়াটার লেভেল ইন্ডিকেটর হলো একটা ডিভাইস, যে ডিভাইসটা ইন্ডিকেট করতেছে সে ফ্লোট করে অ্যাকচুয়ালি, মানে পানি যত মানে ওটা এত হালকা যে পানির উপর সবসময় ভাসে। তো ওয়াটারের আমি যে মেইনটেইন লেভেল রাখতে চাই সেই লেভেলে পানি আসলেই সে ফ্লোট করে যায় এবং সে আমার ইনলেটের মুখটাকে বন্ধ করে দেয়, পানি আসাটাকে সে কি করে দেয়, বন্ধ করে দেয়। এখন ভেন্টিলেশন প্রভিশন, তো আমাদের পাম্প যখন অপারেট করি তখন শুধু পানিই আসে না, এর সাথে অনেক সময় বাতাসও চলে আসতে পারে, তো ট্যাঙ্কের মধ্যে এই বাতাসটা জমে থাকতে পারে। এই জন্য ট্যাঙ্কের কিছু কিছু জায়গায় ফাঁকা রাখা হয় বা ম্যানহোল রাখা হয়, মাঝে মাঝে সেই ম্যানহোলটা ওপেন করে ভেতরে অ্যাকিউমুলেটেড গ্যাস বা বাতাসগুলোকে আমরা কি করে দিতে পারি, বের করে দিতে পারি। এরপর হলো মেথড অফ ওয়াটার সাপ্লাই। মেথড অফ ওয়াটার সাপ্লাই বলতে বোঝাচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই আর একটা ইন্টারমিটেন্ট ওয়াটার সাপ্লাই। তো কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই বলতে বোঝাচ্ছে কি, এই সাপ্লাই ওয়াটারটা যদি থ্রু আউট দ্য ডে হয়, মানে সারাদিন 24 ঘন্টা ধরে তোমার যদি সাপ্লাই থাকে, বা তোমার যে ডিস্ট্রিবিউশন পাইপলাইন আছে, যে পাইপলাইন থেকে তুমি বাড়ি বাড়ি হাউস কানেকশন নাও, মানে তোমার রাস্তার বাইরে যে পাইপলাইনটা আছে ঢাকা ওয়াসার, সেই পাইপলাইন থেকে তো তুমি হাউস কানেকশনটা নাও, তাই না? তো এই অথরিটি প্রোভাইডেড যে সাপ্লাই লাইন আছে, সেই সাপ্লাই লাইনে যদি 24/7 প্রেশারাইজড ওয়াটার থাকে বা 24/7 ওয়াটার সাপ্লাই থাকে, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই। আর ইন্টারমিটেন্ট ওয়াটার সাপ্লাই বলতে বোঝাচ্ছে দিনের একটা ফিক্সড আওয়ার, ধরো 8 ঘন্টা 10 ঘন্টা 4 ঘন্টা বা 12 ঘন্টা পানিটা প্রেসারে থাকবে, পানি থাকতে পারে কিন্তু কথা হলো আমার ওয়াসা মাত্র 12 ঘন্টা হয়তো বা পাম্প চালায়, এই 12 ঘন্টার জন্য আমার পাইপলাইনে ফুল প্রেসারে পানি থাকে, আর অন্য সময় আমার পানিটা ফুল প্রেসারে থাকে না বা প্রেসারাইজড ওয়াটার থাকে না, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ওয়াটার সাপ্লাই। তো কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাইটাই প্রিফারেবল, কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাইটাই প্রিফারেবল ইন্টারমিটেন্ট ওয়াটার সাপ্লাইয়ের চেয়ে। তো ইন্টারমিটেন্ট ওয়াটার সাপ্লাইয়ের সমস্যাগুলো কি কি? ইন্টারমিটেন্টের সুবিধা হলো কি, অথরিটিকে 24 ঘন্টায় পাম্প চালাইতে হয় না বা 24 ঘন্টায় সাপ্লাই নিয়ে মাথা ঘামাইতে হয় না, কিন্তু মানে ইন্টারমিটেন্টে 24 ঘন্টায় মাথা ঘামাইতে হয় না, দিনের একটা সার্টেন টাইম তারা ওয়াটার সাপ্লাই দেয়। কিন্তু কন্টিনিউয়াসে কিন্তু তাদের 24/7 ওয়াটারটাকে প্রেসারে রাখতে হয়। তো
কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই অবশ্যই কস্টলি হবে, কিন্তু ইন্টারমিডিয়েন্ট ওয়াটার সাপ্লাইয়ের কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো কি কি? তো দেখো, তুমি জানো যে তোমার সাপ্লাই লাইনে মাত্র 12 ঘন্টা পানি পাও, কিন্তু তোমার তো 24 ঘন্টাই তো পানি পাওয়ার দরকার, তোমার বাড়িতে তো তুমি 24 ঘন্টায় পানি ব্যবহার করো, ঠিক না? তো এর জন্য কি করা হয়, আমাদের একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার তৈরি করতে হয়। আমাদের বাড়িতেও হাউস টু হাউস কি করতে হয়, নিজের বাড়ির মাটির নিচে একটা ট্যাঙ্ক আমরা বানাই। কি করি, যখন সাপ্লাই করে ওয়াটারটা, সেই ওয়াটারটাকে আমরা স্টোর করে রাখি। সেই স্টোর ওয়াটারটাই আমরা আবার 24 ঘন্টা ধরে আমার বাড়িতে ব্যবহার করি। যার কারণে দেখো, তোমার অ্যাজ এ কনজিউমার তোমাকে স্টোরেজের জন্য আলাদা ট্যাঙ্ক বানাইতে হচ্ছে। এখন দেখো, তুমি যে পানিটা জমায় রাখলা, ধরো আজকে দুপুর 12টায় পানি আসবে এবং আবার সন্ধ্যা 6টায় পানি আসবে, এটাই তো ইন্টারমিডিয়েট ওয়াটার সাপ্লাই। এখন তুমি কি চিন্তা করবা, এই সকাল 12টা থেকে 6টা পর্যন্ত আমার বিল্ডিং এ যত পানি প্রয়োজন, সেই পানিটা অন্তত যাতে আমি ট্যাঙ্কে জমায় রাখতে পারি, তুমি সেই হিসাব করে ট্যাঙ্কে জমায় রাখছো। কিন্তু কথা হলো, প্র্যাকটিক্যালি কি হয়, যত পানি তুমি জমাও তত পানি কিন্তু তুমি ব্যবহার করতে পারো না, কিছু না কিছু পানি তোমার ট্যাঙ্কে থেকে যায়। ঠিক 6টার সময় দেখবা আবার তোমার ফ্রেশ ওয়াটার হাই প্রেসারে আসতেছে তোমার ট্যাঙ্কে, তাহলে কি হয়ে যাচ্ছে, তোমার জমানো পুরনো পানি এবং ফ্রেশ নতুন যে ওয়াটার আসছে সেটার মিক্সিং ঘটে। তো তোমরা অবশ্যই বলবা যে জমানো পানির সঙ্গে যদি ফ্রেশ ওয়াটার আসে, তাহলে ফ্রেশ ওয়াটারটা কিছুটা কন্টামিনেট হয়ে যাবে, কারণ জমানো পানি কি ট্যাঙ্কের নিচে হয়তো বা কিছুটা ময়লা জমেছিল। তো কথা হয়ে গেল যে এই ওয়েস্ট ওয়াটার তৈরি হয়ে যাচ্ছে, তখন নোংরা পানি মানে ট্যাঙ্কের নিচের পানির সঙ্গে ফ্রেশ ওয়াটার মিক্স হয়ে তোমার কি বাড়ির ওয়াটার কোয়ালিটিটা কি করে যাচ্ছে, খারাপ করে যাচ্ছে। এরপর তুমি দেখতেছো দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তোমার সার্ভিস মানে ডিস্ট্রিবিউশন রিজার্ভারে পানি নাই বা প্রেশার খুব কম, কিন্তু সেই সময় তোমার এরিয়াতে আগুন ধরে গেল, তো ফায়ার ফাইটিং এর জন্য পানিটা তুমি কোথায় পাবা? তো পরবর্তীতে পানি না আসা পর্যন্ত তুমি তো এই সাপ্লাই লাইন থেকে ফায়ার ফাইটিং এর জন্য তুমি অ্যাডিকুয়েট প্রেসারে পানি পাবা না। তো এইটা একটা প্রবলেম। তো অনেক সময় দেখা যায়, মানে যখন পাম্প বন্ধ হয়ে যায়, আমাদের দেশে কি হয়ে যায়, পানির এত ডিমান্ড যে পাম্প সাপ্লাই পাইপের মধ্যে কোনো পানি দেয়নি, তারপরও যে পানি থাকে, মানে পাম্পিং এর পর কিছু পানি আমার ডিস্ট্রিবিউশন পাইপলাইনের মধ্যে থাকে, কিন্তু আমাদের মানুষেরা কি করে, টানা পাম্প বলে একটা পাম্প লাগায় আবার, যে পাইপলাইন থেকে টেনে টেনে পানি নিয়ে আসে। তখন হয়ে যায় কি, আমার নন সাপ্লাইং আওয়ারে আমার পাইপের মধ্যে আসলে কোনো পানি থাকে না। ইভেন কনজিউমাররা পাম্প দিয়ে পানি টানতে টানতে সেখানকার বাতাসও টেনে বের করে নিয়ে আসে, যার কারণে পাইপলাইনের মধ্যে কি ঘটে, একটা শূন্যস্থান তৈরি হয়, ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। এখন এই ভ্যাকুয়াম ক্রিয়েট যখন হচ্ছে, আর এই পাইপলাইনগুলো যেহেতু আমাদের মাটির নিচে থাকে, কোথাও না কোথাও ফাটল থাকতে পারে, লিক থাকতে পারে, এই ভ্যাকুয়াম ক্রিয়েট হওয়ার কারণে বাইরে থেকে নোংরা পানি লিকি পজিশন দিয়ে আমার ওয়াটার সাপ্লাই লাইনে চলে আসে। তো পরবর্তীতে যখন হাই প্রেসারে ওয়াটার আসে, সেই ওয়াটারটা আবার এই ময়লা পানি দ্বারা কন্টামিনেটেড হয়েছে। তো এটাই হলো আমাদের ইন্টারমিডিয়েট ওয়াটার সাপ্লাই সিস্টেমের সমস্যা। তো একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কি কি পাইপ থাকে, এটা একটু আমরা ছবিতে দেখবো। এখানে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে সাপ্লাই মেইন নামক পাইপ থাকে, সাবমেইন নামক পাইপ থাকে, মাইনর ডিস্ট্রিবিউটর নামক পাইপ থাকে, এরপর থাকে ভালভ। তো আমরা এই ডান পাশের ছবিটাতে দেখি, এটা ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ট্রিটেড ওয়াটার। সেই ওয়াটারটা কি হতে পারে, ট্রিটমেন্টের পর আমার কি মেথডে ওয়াটার সাপ্লাই দেবো তার উপর ডিপেন্ড করে আমার স্টোরেজ রিজার্ভার থাকতেও পারে, নাও থাকতে পারে, বা পাম্পিং হাউস থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হলো পাইপের নেটওয়ার্ক। তো যে পাইপের নেটওয়ার্কের মধ্যে স্টোরেজ রিজার্ভার বা ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে পাইপটা আমার ডিমান্ড এরিয়াতে পৌঁছায় গেছে, মেইন পাইপ, সেটাকে বলা হয় সাপ্লাই মেইন। এবং সাপ্লাই মেইনের দুই পাশে রোড নেটওয়ার্ক ফলো করে যে পাইপলাইনগুলো গেছে সেগুলোকে বলা হয় সাবমেইন। এবং সাবমেইন থেকে যে ব্রাঞ্চিংগুলো ঘটেছে, যে ব্রাঞ্চিংগুলো কিভাবে ঘটে, আমার রোড নেটওয়ার্ক ফলো করে আমার যে ডিমান্ড আছে, ডিমান্ড লোকেশনে পৌঁছানোর জন্য যে পাইপলাইনগুলো আছে সেটাকে বলা হয় মাইনর ডিস্ট্রিবিউটর। এছাড়া আবার কি আছে ভালভ। ভালভ হলো এমন একটা ডিভাইস যেটা কিনা পাইপলাইনের মধ্যে দিয়ে ওয়াটারের ফ্লোটাকে কি করে, কন্ট্রোল করে। মানে এখানে যে ভালভটা আছে, এই ভালভটা যদি আমি অফ করে দিই, তাহলে দেখবো এই ভালভের ডান পাশে আর আমার কোনো ওয়াটার সাপ্লাই হচ্ছে না। তো কি করতে পারতেছে, এগুলো হলো ভালভের কাজ। তো আমার এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের যে কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে যদি আমরা আলাদা আলাদাভাবে একটু আলোচনা করি। প্রথমে হলো সাপ্লাই মেইন।
তো সাপ্লাই মেইন বলতে বোঝাচ্ছে কিছুক্ষণ আগে যেটা বললাম ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে অথবা পাম্পিং হাউস থেকে অথবা ডিস্ট্রিবিউশন রিজার্ভার থেকে যে সিঙ্গেল পাইপ লাইন আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে পানি দেওয়া। দেখো এখানে কি হাউস টু হাউস আমার কি করতে গেছে, ওয়াটার সাপ্লাই লাইন পৌঁছায় গেছে। তো এইভাবে পৌঁছায় যাইতে গেলে যে একক পাইপ লাইনটা ওয়াটারটাকে এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে পানি পৌঁছায় দেয় সেটাকে বলা হয় সাপ্লাই মেইন। তো সাবমেইন কাকে বলা হয়? সাবমেইনটা হয়ে গেল সাপ্লাই মেইন থেকে দুই পাশে, সাপ্লাই মেইন থেকে দুই পাশে আমার যে পাইপলাইনগুলোকে প্রোপাগেট করা হয় ফর সাপ্লাইং দ্য ওয়াটার ফলোইং দ্য স্ট্রিট নেটওয়ার্ক, সেগুলোকে বলা হয় সাব মেইন। তো বলতেছে একটা সাব মেইন থেকে আরেকটা সাব মেইনের দূরত্ব মোটামুটি 1000 ফিটের মতো হতে পারে। তো আমাদের সাপ্লাই মেইন থেকে সাব মেইন পাইপের ডায়ামিটার গুলো হয় ছোট। তো এরপর হলো মাইনর ডিস্ট্রিবিউটার। মাইনর ডিস্ট্রিবিউটার বলতে বোঝাচ্ছে সাবমেইন থেকে কনজিউমারের কাছে বা ফায়ার হাইড্রেন্টের কাছে যে পাইপলাইনগুলো পৌঁছায় যায় সেগুলোকে বলা হয় মাইনর ডিস্ট্রিবিউটার। মানে এটা ব্রাঞ্চিং হচ্ছে আসলে, ঠিক আছে? সাপ্লাই মেইন থেকে ব্রাঞ্চ হয়ে সাবমেইন, সাবমেইন থেকে ব্রাঞ্চ হয়ে আমাদের কি বলতেছে মাইনর ডিস্ট্রিবিউটার হচ্ছে, এটা ব্রাঞ্চিং অ্যাকচুয়ালি। তো মাইনর ডিস্ট্রিবিউটারে আমাদের কি থাকে, মাইনর ডিস্ট্রিবিউটার থেকে আমরা হাউস কানেকশন নেই, অ্যাট দ্য সেম টাইম মাইনর ডিস্ট্রিবিউটারে কি থাকে, ফায়ার হাইড্রেন্ট থাকে। তুমি চাইলেও কিন্তু সাপ্লাই মেইন বা সাব মেইনে কি দিতে পারবে না, ফায়ার হাইড্রেন্ট দিতে পারবে না। কারণ সাপ্লাই মেইন বা সাব মেইনে যত প্রেসারে ওয়াটার থাকে, যত অ্যামাউন্টে ওয়াটার থাকে, সেই ওয়াটারে যদি একটা আউটলেট হিসেবে আমি কি রাখি, ম্যানহোল রাখি, তাহলে সেই ম্যানহোলটা অত প্রেসারে পানি সহ্য করতে পারবে না, সে ব্রেক করে যাইতে পারে। ঠিক আছে? তো আমরা মাইনর ডিস্ট্রিবিউটারে আমরা কি করি, এগুলো রাখি। তো এই মাইনর ডিস্ট্রিবিউটারগুলোর সাইজ কীরকম হয়, ডোমেস্টিক এরিয়াতে যেরকম ধরো রেসিডেন্সিয়াল এরিয়াতে এই মাইনর ডিস্ট্রিবিউটারের পাইপের ডায়ামিটার হয় প্রায় 4 ইঞ্চি ডায়ার হয়। আর যা আলাদা আলাদা বলতে কি বোঝাচ্ছে, কমার্শিয়াল, ইনস্টিটিউশনাল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মাইনর ডিস্ট্রিবিউশনের জন্য যে পাইপগুলো থাকে তার ডায়ামিটার মোটামুটি 6 ইঞ্চির মতো হয়ে থাকে। এরপর ভালভ নিয়ে একটু আমরা আলোচনা করব। তো ভালভটা কি বলতেছে, ভালভ ইজ এ ডিভাইস ফর কন্ট্রোলিং দ্য পাসেজ অফ ফ্লুইড অর এয়ার থ্রু এ পাইপ অর ডাক্ট, স্পেশালি অ্যান অটোমেটিক ডিভাইস অ্যালাইং মুভমেন্ট ইন ওয়ান ডিরেকশন অনলি। তো ভালভ বলতে বোঝাচ্ছে এমন একটা ডিভাইস যেটা পাইপ লাইনে আমরা অ্যাড করি। এটা অ্যাড করার মাধ্যমে কি হচ্ছে, সেই পাইপ লাইনের মধ্যে যে ফ্লুইডটা পাস করবে সেটা ওয়াটার হতে পারে, গ্যাস হতে পারে বা লিকুইড হতে পারে। তো এটার ফ্লোটাকে কন্ট্রোল করবে। ফ্লোটাকে কন্ট্রোল করা মানে কি, পাইপের মধ্যে যে সে ফ্লো হইতে দিবে বা দিবে না, বা ফ্লোর পরিমাণ কম দিবে বা ফ্লোর পরিমাণ বেশি দিবে, আবার কি হয়তো ফ্লোটাকে একমুখী করবে। তো এইটা হলো আমাদের একটা ভালভ। আমাদের তোমরা যদি বিল্ডিং দেখো, বিল্ডিং প্লাম্বিং সিস্টেমে এইরকম ভালভ থাকে। তো ভালভের টাইপ নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদের ভালভ বিভিন্ন লোকেশনে ব্যবহার হয়, গ্যাস লাইনে, অয়েল লাইনে, ওয়াটার সাপ্লাই লাইনে, তারপরে ওয়েস্ট ওয়াটার কালেকশন টাইমে, তারপর হচ্ছে ওয়েস্ট মানে তোমরা যে কিছু কদিন আগেই পাম্পিং মেশিনারিজের আগেই পড়লাম যে সারফেস ওয়াটার কালেকশন ট্রান্সমিশন লাইনেও আমার কিন্তু এই ভালভগুলো প্রয়োজন। কিন্তু আমরা এই চ্যাপ্টারে ওয়াটার সাপ্লাই লাইনে কি কি ভালভ ডেডিকেটেডলি ব্যবহার হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হলো একটা স্লুইস ভালভ বা শাট অফ ভালভ, একটা হলো চেক ভালভ, একটা হলো এয়ার ভালভ, আর একটা হলো ড্রেন ভালভ। এটা হচ্ছে ডেডিকেটেড ফর ওয়াটার সাপ্লাই সিস্টেমে। তো স্লুইস ভালভ কাকে বলা হয়, এটা হচ্ছে একটা স্লুইস ভালভের মানে ক্রস সেকশন। এই ভালভটা কি, এখানে একটা কি থাকে, গেট থাকে, স্লুইস বা শাট অফ ভালভ একটা গেট থাকে। আমরা কি করতে পারি, এই স্ক্রুটাকে রোটেট করার মাধ্যমে এই গেটটাকে উপরে উঠাইতে পারি বা নিচে নামাইতে পারি। যদি উপরে উঠায় যায় তাহলে নিচে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, সেই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে ওয়াটারটা পাস করে দেবে। আবার যদি গেটটাকে নিচে নামায় যায়, ফাঁকা জায়গা বন্ধ হয়ে যাবে, ওয়াটারটা আর পাস করবে না। পাইপের মধ্যে এগুলো অ্যাড থাকে। ঠিক আছে? বলছে যে ইউজ টু কন্ট্রোল ফ্লো অফ ওয়াটার ইন পাইপলাইনস, মানে তুমি পাইপলাইনের মধ্যে ওয়াটারের ফ্লোটা কি বেশি চাচ্ছ নাকি কম চাচ্ছ, এটা কন্ট্রোল করবে স্লুইস ভালভ। তো এটা কি বলতেছে, ইউজড ইন মেইনস মানে যে সাপ্লাই মেইনস অ্যান্ড সাব মেইনস টু আইসোলেট সার্টেন লোকেশনস, enabling repair to be carried out therein without affecting supply in the rest of section. তো এটা কি, এই কথাটা আমরা কিছুক্ষণ পর আলোচনা করব। এরপর আমরা স্লুইস ভালভ সম্পর্কে একটু আলোচনা করি। স্লুইস ভালভটা কি, যেটা আমরা হচ্ছে গেট ভালভ বা স্লুইস ভালভ দেখতেছি, শাট অফ ভালভ।
এই ভালভটা দেখতে এরকম। তো এর দুই পাশে দুইটা পাইপ অ্যাড করা হয়, পাইপ এইভাবে অ্যাড হয়। এই গেটটাকে খোলার মাধ্যমে আমার পাইপলাইনের মধ্যে ওয়াটার ফ্লোটাকে অ্যালাউ করতেছে। আবার গেটটা যখন বন্ধ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ওয়াটারের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। এটাই হলো সুইচ ভালভ বা গেট ভালভের কাজ। এরপর হলো চেক ভালভ। চেক ভালভ হলো এই ভালভটা পাইপলাইনে থাকলে ওয়াটারের ফ্লো জাস্ট একদিকে যাইতে পারে, অপর দিকে আসতে পারে না। যেমন দেখো এই ছবিটাতে দেখো, এটা হচ্ছে পাইপলাইনের মতো চেক ভালভ। এখানে কিছু, এখানে স্প্রিং আছে আর এখানে গেট আছে। এইখানে দেখো ওয়াটার যদি বাম দিক থেকে আসে, ওয়াটারের ফ্লোর কারণে এটা কি এই পিস্টনটা চেপে পিছন দিকে সরে যাবে, তখন এই গেটটা ওপেন হয়ে যাবে, ওয়াটারটা লেফট টু রাইটে যাবে। কিন্তু রাইট থেকে যদি কোনো ওয়াটারটা আসে, সে কি করবে, এই গেটটাকে এই ফেজে ধাক্কা দিবে, কিন্তু সে তো এই গেটটাকে খুলতে পারবে না, যার কারণে ওয়াটারটা রাইট টু লেফট কি করতে পারবে না, যেতে পারবে না। তো এটাই হয়ে গেল একটা চেক ভালভ, যার কারণে ব্যাকফ্লো সম্ভাবনা নাই। মানে বাম থেকে ওয়াটার অলওয়েজ ডান দিকে যেতে পারবে, কিন্তু কোনো সময় ব্যাকফ্লো করে ডান দিক থেকে ওয়াটারটা আসতে পারবে না। তো এটা কোথায় ব্যবহার করা যেতে পারে, এটা হচ্ছিল পাম্পে ব্যবহার করা যেতে পারে। পাম্পের কি, পাম্পের সাথে যে পাইপলাইনটা অ্যাটাচ আছে, আমরা কি করতে পারি, তার ডাউন স্ট্রিমে দিতে পারি। বিষয়টা যদি একটু আমি দেখি, আমার এখানে একটা পাম্প আছে, এখানে ধরো একটা পাম্প আছে, এই পাম্পের সাথে একটা পাইপলাইন এই চেক ভালভের সাথে অ্যাটাচ। তো ওয়াটারটা পাম্পিং এর কারণে যখন এদিকে আসবে, গেটটা খুলে পানি চলে যাইতে পারবে, কিন্তু কোনো কারণে কি করবে না, এই দিক থেকে পানি যখন আসবে তখন এই গেটটাকে কি খুলতে পারবে, পারবে না, তখন পানি কিন্তু এদিকে আসতে পারবে না। তো ব্যাকফ্লোর কারণে অনেক সময় আমাদের কি হতে পারে, পাম্পের ক্ষতি হয়ে যেতে পারে। তো এই পাম্পের ক্ষতি রোধ করার জন্য আমাদের কি করতে হয়, পাম্পের ডাউনস্ট্রিমে আমাদের কি করতে হয়, চেক ভালভ ইন্ট্রোডিউস করতে হয়। চেক ভালভ ইন্ট্রোডিউস করলে কি হবে, ব্যাকফ্লো বা ব্যাকওয়াশের কোনো সুযোগ থাকবে না, যার কারণে আমার পাম্পের মেশিনারিজের ক্ষতি হবে না। তো চেক ভালভের যদি আমরা একটা মানে একটু ছোট্ট একটা ভিডিও দেখার চেষ্টা করি, আমার ওয়াটার সাপ্লাই চেক ভালভ কিন্তু আমাদের দেখবা, আমরা চেক ভালভ সম্পর্কে আলোচনা করছি, এতে রেসিপ্রোকেটিং পাম্প, হ্যান্ড পাম্পেও চেক ভালভ ছিল। কিন্তু আমরা যদি ওয়াটার সাপ্লাই লাইনে চেক ভালভ দেখি, এই ছবিটাতে দেখো, এটা একটা পাইপ বাম পাশে আর এটা ডান পাশে একটা পাইপ, মাঝখানে আমাদের চেক ভালভ। এখানে দেখো এখানে গেট আছে, এই গেটের এখানে হিঞ্জ। তো কি ঘটে, বাম দিক থেকে যখন ওয়াটারটা আসে তখন এই গেটটা খুলে যায়, যেমন এখন খোলা অবস্থায় আছে, কিন্তু ডান দিক থেকে ওয়াটার আসলে এই গেটটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আর কি করতে পারে না। দেখো বাম দিক থেকে যখন ডানে ওয়াটারটা আসতেছে, এখানে যেহেতু হিঞ্জ, সে রোটেট অ্যালাউ করতেছে, গেটটা খুলে গেল, পানি বাম দিক থেকে ডান দিকে সহজে পাস করতে পারতেছে। কিন্তু ডান দিক থেকে যখন পানিটা আসতেছে, তখন এই গেটটাকে পানির ফোর্সই বন্ধ করে দিচ্ছে, যার কারণে পানিটা আর ডান দিক থেকে বাম দিকে যায় না। এটা হলো ওয়াটার সাপ্লাই লাইনে চেক ভালভের কাজ। তো এয়ার ভালভটা কি, এয়ার ভালভটা হয়ে গেল কিছুটা তোমাদের প্রেসার কুকারের যে ভালভটা থাকে, এটা হচ্ছিল এয়ার ভালভের মতো। তো এই এয়ার ভালভের কাজটা কি হলো, পাইপলাইনে যদি কোনো এয়ার জমে থাকে, সে এয়ারটাকে কি করে পাইপলাইন থেকে বের করে দেয়। তো এখানে এরকম বল টাইপের থাকে নর্মালি পাইপ, কিরকম এখানে অ্যাটাচমেন্টটা কিরকম থাকে, আমার এখানে পাইপলাইনের সাথে যুক্ত, এটা আমার একটা পাইপের মাঝখানে আমি একটা কি দিয়ে দিছি, এয়ার ভালভ দিছি। এটা কি হচ্ছে, এই পাইপের এখানে যদি কখনো এয়ার অ্যাকুমুলেট হয়, সেই এয়ারটা কি করে দেয়, এই ভালভের বলটাকে ধাক্কা দেয়। মানে খুব বেশি যদি এয়ার জমে যায়, তখন কি করে, সে এই বলটাকে ধাক্কা দেয়। যখনই ধাক্কা দেয় তখন এখানে একটা পাসেজ তৈরি হয়, এই পাসেজ দিয়ে ওয়াটার মানে গ্যাসটা কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। কিন্তু এখানে কি, যদি এয়ার তৈরি না হয়, তখন যা দেখবে এয়ারও কিন্তু, এয়ার যদি পাইপলাইনের মধ্যে না থাকে, তখন এই বলটা কিন্তু কি এই ওপেনিংটাকে পুরোটা কি করে ফেলে, ক্লোজ করে রাখে, তখন আর বাইরে কোনো বাতাস বা ভেতর থেকে বাইরে বাতাস বা বাইরে থেকে বাতাস ভেতরে আসতে পারে না। তো পাইপের মধ্যে এয়ারটা কখন অ্যাকুমুলেট ঘটে, সেটা আমাদের একটু জানতে হবে। তো এয়ার ভালভ সম্পর্কে যদি আমি একটু একটা ভিডিও দেখার চেষ্টা করি, এয়ার ভালভটা হয় পাইপের যেখানে এলিভেশনটা বেড়ে যায়, এটা হলো কিছুটা এয়ার ভালভের মতো, বা প্রেসার রিলিজ ভালভ বলা হয় অনেক সময়। এই পিস্টনটা থাকে বা বল থাকে, প্রেসার যখন বেড়ে যায় তখন এটা উপর দিকে উঠে যায়, যার কারণে এই ফাঁকা স্পেস দিয়ে ওয়াটার মানে গ্যাসটা কি বেরিয়ে চলে যায়।
দেখো যেখানে পাইপলাইনের হাইট বেড়ে গেছে, এই ছবিটাতে একটু খেয়াল করো, পাইপলাইন হঠাৎ করে যেখানে তার এলিভেশনটা চেঞ্জ করে ফেলছে সেই সব জায়গাটাতে আমাদের কি থাকে, এয়ার ভালভ থাকে। কারণ এইসব লোকেশনে এয়ার অ্যাকুমুলেটেড হয় পাইপলাইনের মধ্যে, কারণ পাইপলাইনটা 24/7 আমাদের চলে না, পাইপের মধ্যে তো ফুল ফ্লো সবসময় থাকে না। যখন ফুল ফ্লো থাকে না, যখন ফ্লো কম থাকে, তখন সেখানে কি ফাঁকা জায়গায়, ভ্যাকুয়াম জায়গায় কি থাকে, ভ্যাকুয়াম কি থাকে, কিন্তু সেখানে এয়ার থাকে। তো এই এয়ার যদি এরকম জায়গায় জমে থাকে তখন কি হয়, ওয়াটারের ফ্লোকে সে বাধাগ্রস্ত করে, এই জন্য আমাদের এয়ারটাকে বের করে দিতে হয়। তো এই জায়গায় ওয়াটারের হাইট, পাইপের এলিভেশন যেখানে চেঞ্জ হয়ে যায়, কমে যায়, মানে নেমে যায় বা উঠে যায়, সেই রকম জায়গায় আমাদের কি দিতে হয়, এই এয়ার ভালভটাকে ইন্ট্রোডিউস করতে হয়। দেখো ওয়াটার গেল, ওয়াটার গেলে যে এয়ার ভালভ খুলে যাওয়ার কারণে এখানে বাতাসটা বেরিয়ে গেছে, যার কারণে ফ্লোটা কন্টিনিউ করছে। তো এই এয়ার ভালভগুলো তুমি অটোমেটিক্যালি খুলে দিতে পারো, বা তুমি ম্যানুয়ালি এই এয়ার ভালভের গেটগুলোকে খুলে দিতে পারো। দেখো পাইপলাইনে যেখানে পাইপলাইনের ডিপ্রেশন ঘটেছে বা পাইপলাইন যেখানে ইনক্লাইন্ড হয়েছে সেই রকম জায়গাতে আমাদের কি দিতে হয়, এই এয়ার ভালভগুলো দিতে হয়। কারণ যখন পাইপলাইনের মধ্যে আমরা ওয়াটার সাপ্লাই করতেছি না, তখন অ্যাকচুয়ালি আছে কি, সেখানে বাতাস। তো এরপর যখন ওয়াটারের সাপ্লাই আমি দিব, যখন কিনা আমি কি করব, ওয়াটারের সাপ্লাই দিব, তখন কি করতে হবে, এই বাতাসটাকে তো আগে বেরিয়ে যাইতে হবে, তাই না? তখন এই এয়ার ভালভগুলোকে আমরা খুলে দেই, তখন পাইপের মধ্যে থাকা বাতাসটা বাইরে চলে যায়, আর আমার পানিটা কি করতে পারে, সহজে ফ্লো করতে পারে। যদি বাতাস থাকতো তাহলে ওয়াটার ফ্লোটা কিন্তু কি বাধাগ্রস্ত হতো। দেখো, তো এইগুলো হলো আমাদের এয়ার ভালভের কাজ। আরেকটা আছে ড্রেন ভালভ। যে ড্রেন ভালভটা থাকে কি, কোনো একটা পাইপলাইনের একেবারে ইন্ডে, কোনো পাইপলাইনের ইন্ডে এই ভালভটাকে ইন্ট্রোডিউস করা হয়। এই ভালভের কাজটা কি, ওয়াটার থেকে ড্রেন আউট করে দেওয়া, কিছুটা ট্যাপের মতো কাজ করে। এটা পাইপলাইনের এন্ডে অ্যাড করা হয়। কেন করা হয়, আমার পাইপলাইনের মধ্যে বিভিন্ন জায়গায় লিক থাকতে পারে, তারপরে ক্র্যাক থাকতে পারে, এইরকম জায়গা দিয়ে বাইরে থেকে আমাদের ময়লা পাইপলাইনে চলে আসে। তো এটা কোথায় থাকে, একবার পাইপের শেষ মাথায় যে ময়লাটা জমে থাকে। তো টাইম টু টাইম আমাদের কি করতে হয়, এই ড্রেন ভালভটাকে খুলে দিয়ে বা ট্যাপটাকে খুলে দিয়ে আমাদের কিছুটা পানি বের হয়ে দিতে দেওয়া হয় বা অ্যালাউ করা হয়। এর মাধ্যমে কি হয়ে যাবে, পাইপলাইনে যত ময়লাগুলো আছে, যেগুলোকে বলে পাইপের শেষ মাথাটাকে বলে ডেড ইন্ড, পাইপের শেষ মাথাটাকে বলে ডেড ইন্ড। ডেড ইন্ডে যে ময়লাটা জমে আছে, সেই ময়লাটা কি হয়ে যেতে পারে, ড্রেন আউট হয়ে যেতে পারে। কিছু পুরনো পানি বের হয়ে যাবে, সাথে কিছু ময়লা পাইপলাইন থেকে বের হয়ে যাবে। তো এইগুলোকে বলা হয় ড্রেন ভালভ। তো আমাদের যে তিনটা সিস্টেম দেখছিলাম, গ্র্যাভিটি ফ্লো সিস্টেম, ডিরেক্ট ফ্লো সিস্টেম, আর হচ্ছে স্টোরেজ রিজার্ভার সিস্টেম, এই তিনটা সিস্টেমের যে আমাদের রিলেটিভ অ্যাডভান্টেজ আছে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো এই তাদের এই তিনটা সিস্টেমের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা তোমাদের জন্য সেলফ স্টাডি থাকলো। আগামী দিন এইটা নিয়ে আমরা আলোচনা করব যে তোমরা কতটুকু পড়লা। ঠিক আছে, তো আমরা এতটুকুই আজকে রাখি। ইনশাল্লাহ আগামী দিনে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে ক্লাস শুরু করব। ঠিক আছে, তো আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি। তোমাদের ক্লাস রেকর্ডিংটা ক্লাসরুমে দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটেরিয়ালটা দিয়ে দিব। তোমরা এই তিনটে সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো স্টাডি করে আসবে। আগামী দিন এখান থেকে আমরা আলোচনা শুরু করব। ওকে, তো ভালো থাকো। আসসালামু আলাইকুম। স্যার, বলো। স্যার আমাদের ফার্স্ট কুইজের নাম্বারটা স্যার দেয়া হ্যাঁ, হয়নি। এই উইকে নাম্বার দিয়ে দিব আমি। জি ঠিক আছে। সেকেন্ড কুইজ হয়ে গেছে, তো এখন নাম্বারটা পেয়ে যাবো। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।